নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শো এর লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমাদের সঙ্গে রয়েছে সফল কিছু ইউটিউবার যারা একদিন জার্নি শুরু করেছিল একা একা। সেই গল্প আজ আমরা শুনবো, কিভাবে ইউটিউব চ্যানেল তারা খুললেন এবং সেই চ্যানেলের একটা অন্যরকম নাম তোমাদের পিসিমা। সেই চ্যানেলটার এইরকম একটা নামকরণ কি করে হলো ইউটিউবের মধ্য দিয়ে তারা বিভিন্ন মানুষের কাছে পৌঁছেছেন, তাদের চ্যানেলের মূল কাজ কি, তারা কিভাবে এতজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, আজকে এসেছেন পজিটিভ বার্তায় তাদের সেই গল্প শোনাতে। আমরা শুনবো একসাথে, আপনাদেরকেও সেই গল্প শোনাবো, তাদের জার্নির কথা শুনবো। আমার বাঁ দিক থেকে পরিচয় পর্ব আমি সেরে নিচ্ছি। আমার বাঁ দিকে রয়েছেন কৃষ্ণা কর্মকার ম্যাডাম, তারপরে রয়েছেন শ্রাবণী প্রামাণিক ম্যাডাম, তারপরে একদম বাঁ দিকে রয়েছেন চন্দনা সেনগুপ্ত মহাশয়া, আর ডান দিকে রয়েছেন পায়েল দুবে মহাশয়া। আমরা সকলের সাথেই আজ কথা বলবো যার মস্তিষ্ক প্রসূত এই ইউটিউব চ্যানেল তোমাদের পিসিমা, তার কাছে প্রথম কথা শুনবো যে এরকম একটা চ্যানেল কৃষ্ণা ম্যাডাম কেন খুললেন। দেখেন, এরকম একটা চ্যানেল খুলে আমার ওই যে বলে আমি একটা হাউস ওয়াইফ, কিন্তু আমার মাথাতে সবসময় মনে হয় যে আমি কিছু করবো, খাবো দাবো ঘুমাবো, এইভাবে জীবনটাকে আমি ঠিক ভালো লাগে না আমার। এই এটা আমার বরাবরই আছে। সেই জন্য আমি আমাদের ওইখানে একটা আশ্রম ছিল, সেখানে আমি ছোটো থেকে সমস্ত পাড়ার বাচ্চাদেরকে নিয়ে রাধাকৃষ্ণ সাজিয়ে নানা রকম ঝুলন যাত্রা থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রোগ্রামগুলো করতাম। সেটা কোনো কারণে বন্ধ হয়ে যায়। তখন থেকে আমার মাথার মধ্যে একটা চিন্তা আসতো যে আমি কীভাবে করব, কোথায় করব, এই মানুষের ইন্টারেস্টগুলো কমে যাচ্ছে, কাউকে পারছি না। তো একদিন আমি বসে আছি বিকালবেলায়, আমার ছোটো ছেলে এসে বলছে, মা তুমি তো এখন, আমার ছেলেটা এখন বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এক ছেলে, বড় ছেলে বিয়ে হয়ে গেছে, আর ছোটো ছেলে অ্যানিমেশন করে, কলকাতায় থেকে চলে গেছে, ওইখানেই থাকে। এখন কোনো আমার কাজের চাপ সেরকম নাই। তো একদিন বাড়িতে এসছে, আমি বসে আছি চেয়ারে, তো বলছে, মা আচ্ছা তুমি তো একটা কাজ করতে পারো, তুমি তো কিছু করতে পারো এই বয়সে, তুমি যে চুপচাপ বসে আছো, তুমি তো টাইম করছো, কিছু করতে পারো। আমি কী করবো রে, সেটাই তো চিন্তা। বলছে তুমি ইউটিউব করো না। আমি যে ইউটিউব করবো, আমি এইভাবে যে আমি মোবাইলই চালাতে জানি না। তখন আমি তো মোবাইলই চালাতে জানি না, কী করি, কী করবো। তখন বলছি যে ওটা কদিন লাগবে, শিখে যাবে তুমি। তা বলছি যে শিখতে পারবো, আমার একটা খুব আগ্রহ, কিন্তু পারছি না। তখন ওই সবাই মোবাইল চালাতো, আমার খুব দেখেই লাগবে যে এরা কেমন করে চালাচ্ছে, আমি তো পারছি না করতে। তো একদিন বাড়িতে একদিন কাউকে বললাম যে আমাকে একটু মোবাইল চালানোটা শিখিয়ে দেবে। তখন সে এমন একটা হাসি হাসলো যে তুমি পারবে মোবাইল চালাতে শেখাতে। সেই যে আমার মাথার মধ্যে একটা বিশাল হলো যে কেন পারবো না। তো আমার ঘরে অনেকগুলো ভাড়াটে ছেলে ছিল, তাদেরকে বিকালবেলা আমি বসে, ইয়ং ছেলে বসিয়ে, ওরা কলেজে পড়তো, চাটা খাওয়াতাম, টিফিনটা দিতাম, নিয়ে বসে লিখে 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 আমি সমস্ত শিখলাম মোবাইলটা কী করে চালায়, কীভাবে খুলে সমস্ত কিছু কী করে করে ভালো করে শিখে গেলাম। তখন আমি আমার ছোটো ছেলেকে বললাম যে ছোটো দেখ একটা কাজ করতো, আমি তখন মোটামুটি শিখে গেছি, তাহলে আমার তো খুব ইচ্ছা যে নাটক টাটক বরাবরই আমার এগুলো খুব ইচ্ছা, তাহলে যদি আমি এগুলো ইউটিউবে দিই। বলছে হ্যাঁ দাও। তখন আমাকে সবাই একটু ভালোবাসে পাড়াতে, তো পাড়ার বৌদি নিয়ে আরম্ভ করলাম, যাকে বললো সবাই খুব ইন্টারেস্ট, হ্যাঁ করবো আমরা। তো ওদিকে নিয়ে আমরা নাটকটা থেকে শুরু করলাম, শিক্ষামূলক এবং ভক্তিমূলক উপরে। তার জন্য আজকে আমাদের 2 বছর হয়ে গেল ইউটিউবে, কিন্তু আমাদের এখন কোনো হচ্ছে না, কেননা যেহেতু আমাদের শিক্ষামূলক এইদিকে এখন মানুষের রুচি তো এখন এতটা নেই। এখন ম্যাডাম, আমি শ্রাবণী ম্যাডামকে জিজ্ঞেস করছি, আপনি কিভাবে কৃষ্ণা ম্যাডামের সঙ্গে যুক্ত হলেন? আমি ছোট থেকে, যখন থেকে কাকিমা আপনার আশ্রমে নাচ গান করতো, আমি ছিলাম তখন থেকে। আমি পাড়ার মেয়ে, পাড়ারই বউ। আচ্ছা। তো তারপর আমার বিয়ে হয়ে যায়, তারপর কাকিমার সঙ্গে পুরো ডিটাচ হয়ে যায় আমার। তো আমার বিয়ের পর আমার জব করি, আমি নার্সিংয়ের জব করতাম ওখানে আমাদের হেলথওয়ার্ল্ড হাসপাতালে। তো নার্সিংয়ের জব করতে করতে আমার বাচ্চাটার জন্য আমাকে জবটা এন্ড করতে হয় তখন। তো তারপর প্রচুর কষ্ট, আমার মেন্টাল এত কষ্ট হয়েছিল সেই সময়টা। তো তারপর কাকিমার এই প্ল্যাটফর্মে আমি এসে আমি নিজেকে বাঁচতে শিখলাম। আমি এই আবেগবিহ্বল একটা মুহূর্ত, একটা কর্মী ছিলেন, সেখান থেকে হঠাৎ করে কর্মবিচ্যুতি, এবং সেটা সংসারের জন্য, এটাই মেয়েদের একটা বলতে পারি একটা খুবই কষ্টের দিদি। হ্যাঁ, আমি পরবর্তীতে চন্দনা ম্যাডামের কাছে যাচ্ছি। চন্দনা ম্যাডাম, আপনি কি করে যুক্ত হলেন? আমি যুক্ত হলাম, ও হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু, এবং আমার বাড়ির বাপের বাড়ির ফ্যামিলির সাথে আমাদের একটা রিলেশন আছে। তো যাই হোক, ওই 2003-এ প্রথমে উনি রাস উৎসব করতো বিশাল বড় আকারে। তখন আমি বিবাহিত, আমিও তাই, এখানকার বউ এবং এখানকার মেয়ে, এবং আমার হাজব্যান্ড মারা গেছেন 18 বছর হলো। তবুও আমি ওর সাথে সবসময় টাচে থাকি, যে আমি সবসময় চিন্তাধারা আমার যে আমি একজন ভালো মানুষের সাথে
থাকলে কীভাবে ভালো একটা কিছু শিক্ষা গ্রহণ করতে পারো। তো ওর সঙ্গে থেকে থেকে আমি অনেক ভালো শিক্ষা গ্রহণ করেছি এবং আমার জীবনটা অনেক ভালো পথে এগিয়ে গেছে। তো মানে 3 বছর হলো। তো আমি এমনি আলাদা একটা ঠাকুরের সৎসঙ্গ, মানে অনুকূল ঠাকুরের সৎসঙ্গে গান বাজনা করি। তো সেখানে আমার বাড়িতে একটা গানের অনলাইনে প্রোগ্রাম। তো ফার্স্ট হচ্ছে ও আমার বাড়িতে গেল, ওর মানে আমাদের গানটা দিয়েই ও শুরু করলো চ্যানেলটা, ভিডিও করে করলো। তারপরে দুটো ওর সাথে আমার আরেক বান্ধবী ছিল, ওর সাথে দুটো ভিডিও করলাম, নিয়ে আস্তে 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 ভিডিওটা বাড়তে থাকলো। মানে প্রথম দিন থেকে আমি আজও পর্যন্ত আছি। এবং আমি নিজের শারীরিক দিক থেকে একটু অসুস্থ, সবসময় হয়তো সঙ্গ দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি যে না আমি যাব, করব, এটা আমার মনের মধ্যে খুব ইচ্ছে। আসলে পজিটিভ দিদি বার্তায় এগিয়ে আসাটাই তো মেন আমাদের হচ্ছে কাজ, কি বলতো, এগিয়ে নিয়ে আসা। মানে কাজটা যেমন ভালোবাসতাম, পাশাপাশি আমি ছোট থেকে অ্যাক্টিং খুব মানে আমার মনে প্রাণে একদম জড়িয়ে, অ্যাক্টিং নিয়ে সিরিয়াস। যে আমাকে যদি কেউ বলে যে রাস্তায় এমনি একটা অ্যাক্টিং করে দেখাতে, যদি বলে যে এটা দিয়ে একটা তুমি জীবনের একটা ইয়ে পাবে, আমি সেটাও করে দেখাতে পারি, মানে ওটা আমি খুব সিরিয়াসভাবে নিই। তো যখন দেখলাম যে না মানে ভগবান আমাকে নিরাশ করে দিল না, যে আমি যখন কাজটা এন্ড করলাম, যখন পুরো ভেঙে পড়লাম যে আমি তার মানে কিছুই করতে পারলাম না জীবনে, এটা আমার মধ্যটা ছিল যে তার মানে আমার শুধু এখন একটাই জীবন, বিয়ে করা, সংসার সামলানো, এটাই আমার জীবন। তখন এই কাকিমার প্ল্যাটফর্মে এসে এই যে অভিনয়ের সুযোগটা আমি পেলাম, এটা আমি যেন মনে হলো আমার জীবনটা ফিরে পেলাম। এখনো পর্যন্ত আমি আজ মানে এখনো হাল ছাড়িনি যে আমি আমার চ্যানেলটাকে একটা জায়গায় দাঁড় করাবোই। মানে কাকিমার একটা চ্যানেল, কিন্তু আমি নিজেরও এটা মানে সম্পূর্ণ দিক দিয়ে ভাবি যে এটাকে আমি একটা জায়গায় দাঁড় করাতে যেদিন পারবো, যেটা দিয়ে প্রথম যে আর্নিংটা হবে সেটা হচ্ছে আমার সফলতার আর্নিং। সেটা দিয়ে যে আমার আর্নিং হলো বলে আমি টাকা পেলাম বলে যে আনন্দ, তা না। এটা হচ্ছে আমি নিজে কিছু করলাম, যে সেই একটা যে আমি মূল্য পেলাম সেই জিনিসটা। কেন দিদি, আমার মতন আমার ফ্যামিলি খুবই মানে মধ্যবিত্ত, আমার পক্ষে সম্ভব নয় কলকাতায় গিয়ে আমার সিভি জমা দিয়েছে সেখানে আমার অ্যাক্টিংয়ের সুযোগ করা, সেটা সত্যি আমার পক্ষে পসিবল না, আমার বাচ্চা আছে। তো যদি কাকিমার এই চ্যানেলটা থেকে কিছু একটা করতে পারি, এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য এখন। তোমাদের কাছে সেই জন্য এসেছি, যদি এটা একটা কিছু হয়ে যায়। এখন তো এই ধরনের যে প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, সেটা ফেসবুক, ইউটিউব সবটাই, এবং পজিটিভ বার্তার এই যে চ্যানেল, এখানে আমরা বিভিন্ন জায়গায় আমরা এই আমাদের প্রোগ্রামগুলোকে দেখাই, এবং ইতিমধ্যে আমাদের কেবল নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে পৌঁছাতে পেরেছি। আমি পায়েল ম্যাডামের গল্প শুনবো, কিভাবে আপনি যুক্ত আমার হলেন। বাড়ি পিয়ালা মিশ্রবাড়ি দুর্গা মন্দির। আমি ছোট ছোট বাচ্চা থেকে নাচ শেখাই। তো আর ঝুমাদি বলে একজনের পরিচিত ছিল, তো ওই আমাকে কৃষ্ণা আন্টি মানে বলে, তো দেখাই, তো আন্টি বললো ভিডিও করবি, তো আমারও বেশ ভালো লাগে ভিডিও, নাটক, একটা এগুলো তো কাজগুলো তো খুব সুন্দর, খুব ভালো। তো বললো ওই আস্তে আস্তে ভিডিও করা, নাচ করা, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে করা, আন্টির তরফ থেকে করা, চেনা জানা। তো আমরা যদি যে আমাদের চ্যানেলটা যেন এগোয়, তোমাদের পিসিমাটা আমাদের অনেকজন মিলে আমরা ভিডিও বানাই আর কি, ওই থ্রুর থেকে আন্টিকে আমার চেনা। মানে বিভিন্ন মানুষ আপনি জোগাড় করেছেন যাদেরকে আপনি আপনার চ্যানেলের যুক্ত করেছেন। মূলত কোন ধরনের অনুষ্ঠান আপনারা এই চ্যানেলের মধ্য দিয়ে দেখাতে চাইছেন? আমাদের হচ্ছে শিক্ষামূলক ও ভক্তিমূলক। আমাদের মানে আর কোনো আমাদের যে নাটকটা আমরা করি তার মধ্যে কিছু শিক্ষা দিয়ে করি, যে ভালো এই বর্তমান অবস্থায় যে সমাজ ব্যবস্থা, তার থেকে মানে কিভাবে আমরা ভালো থাকবো, মানে ভালো এটা পজিটিভ দিকটাই আমরা তুলে ধরি। তার জন্য আমাদের চ্যানেলটা আজকে মানে না, প্রত্যেকটা নাটকের শেষে মানে আমাদের একটা শিক্ষা থাকে, যে হয়তো কোনো একটা নাটক শুরু হলো যে মেয়ের বাবা, যেমন একটা আমাদের নাটকের একটা মানে ওইটাই আমাদের প্রচুর ভিউ হচ্ছে তোমার 62K 62K। তো ওইটাতে যে মেয়ের বাবার লজ্জা থাকতে নেই, মানে একটা মেয়ের বাবা যখন মেয়ের বিয়ে দিল, তার যখন শ্বশুরবাড়িতে এলো, তখন তার শাশুড়ি দেখাচ্ছে প্রতি পদে পদে তার বাবাকে অপমান করে। এমনকি খেতে যখন দিচ্ছে একটা মাছের মাথা দিয়েছি, সেটাতেও অপমান করছে, মাছের মাথা কেন তোমার বাবাকে দিচ্ছ, ওটা আমার ছেলের জন্য কেন তুলে রাখবে না। আপনি সেখানে অভিনয় করেছেন? হ্যাঁ, ওই আমি কাকিমা চ্যানেলের সব হিরোইনের জায়গাতে আমি আমি একটু অভিনয় দেখব। আমরা শুনলাম যে ওনারা বিভিন্ন জায়গায় অভিনয় করেছেন, তাই আমরাও নিজেদেরকে বঞ্চিত রাখবো না, ওনাদের একটা ছোট্ট অভিনয় আমরা দেখব। এ কি বৌমা, তুমি তোমার বাবাকে মাছের মাথাটা দিয়ে দিলে? তাহলে আমার খোকা এসে কি খাবে? কেন মা, আমার বাবা এসেছে, আপনাকে তো বললাম মাংস করি, আপনি তো বললেন যে না করতে হবে না, তাই ভাবলাম মাছের মাথাটা আমার বাবা খেতে খুব ভালোবাসে, তাই আমি ওটা বাবাকে দিয়েছি। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? তোমার বাবাকে তো এমনি খাবার দিলেও হতো। আমার ছেলেটা তো আগে, আমার ছেলেটা তো খাবে না, তুমি তোমার বাবা খেয়ে নিলেই হয়ে যাবে। আশ্চর্য বাবা তুমি। একটা কথা শুনুন মা, আপনি সব সময় আমার বাবাকে সব সময় ছোট করেন, আমার বাবা আসলে,
কিন্তু এই একটা কথা মনে রাখবেন যে নিউ জেনারেশনে যেভাবে ছেলের সংখ্যা বাড়ছে আর মেয়ের সংখ্যা কমছে না, তাতে একদিন এমন আসবে যে ছেলের বাবারা মেয়েদের বাবার কাছে গিয়ে না পয়সা দিয়ে সেই মেয়েকে সম্মানের সঙ্গে তাদের বাড়িতে আনবে। এটা মনে রাখবেন। আজ আপনি দাঁড়িয়ে যে বড় বড় কথা বলছেন, আগামী দিনে কিন্তু আপনার এই কথাগুলো শোনার কেউ থাকবে না, এটুকু আপনি মাথায় রেখে দেবেন। কিন্তু তোমার বাবা তো প্রতিদিন থাকছে, প্রতিদিন খাচ্ছে। তোমার তো এটা জানা দরকার যে আমার স্বামীটা খায়নি, মাছের মাথাটা মা রেখে দিয়েছেন ছেলের জন্য। তুমি যেটা ভালো বোঝো সেটাই করো, যা খুশি করো। মা, আমরা দেখলাম যে তোমাদের পিসিমা এই ইউটিউব চ্যানেলটিতে ঘটে যাওয়া একটি নাটকের কিছু অংশ, যেখানে মহিলারা কিভাবে পারিবারিকভাবে লাঞ্ছনার শিকার হয় সেই জিনিসটা ওনারা তুলে ধরলেন। প্রথমেই আমরা বলেছি যে এই যে চ্যানেলটি, সেই চ্যানেলটি শিক্ষামূলক এবং ভক্তিমূলক অনুষ্ঠান প্রচার করে থাকে। তাই আমাদের যারা দর্শক আছেন, ইউটিউবে আপনারা ওনাদের অনুষ্ঠানগুলি দেখতে পাবেন এবং সেখান থেকে কিছু পজিটিভ জিনিস যা আমাদের সমাজ গড়তে সাহায্য করবে সেই ধরনের অনুষ্ঠানে ওনারা যেহেতু সম্প্রচার করেন, তাই পজিটিভ বার্তা পুরো টিম ওনাদের সাথে আছে। আমি পায়েল ম্যাডামের কাছ থেকে শুনলাম যে উনি ডান্স শেখায়। কি ধরনের ডান্স শেখান আপনারা? আমি রবীন্দ্র নৃত্য শেখাই, বাড়িতে শেখা ছোটো বাচ্চাদেরকে, কনসেপ্টটাও করাই। মেনলি রবীন্দ্র নৃত্য, আধুনিক নৃত্য এখন যেগুলো উঠেছে আর কি, আধুনিক নৃত্য করাই, কিন্তু খুব যে ইলিঝিলি নাচ ওরকম নাচ আমি করাই না। মানে এখন যেগুলো ভালো গান বা ভালো নাচ ওর মধ্যে আমি করাই, বাচ্চাদের নাচ শেখান। আর আপনারা প্রত্যেকে একত্রিত হয়ে সমস্ত কাজগুলো করেন। আর একটা কথা বলছি, যেটা মেন ব্যাপার হচ্ছে আমাদের চ্যানেলে এডিটিং আমি নিজে করি, ক্যামেরাও মানে নিজে, মানে আমাদের যে গ্রুপে একজন থাকে ও ক্যামেরা করে, কারণ ক্যামেরাও অনেক পয়সা, সত্যি এত পয়সা তো দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, আর এডিটিংটা হ্যাঁ আমাদের ক্যামেরা করে প্রদীপ গুপ্তা আর কি, আমাদের চ্যানেলেরই ছেলে। আর যেটা করি যে এডিটিংটা আমি শিখলাম, এটার পেছনে একটা বিশাল এই বয়সে এডিটিংটা শেখা চারটিখানি ব্যাপার নেই, কিন্তু আমি যে নাটকগুলো পুরো মানে সম্পূর্ণ এডিটিং আমিই করি, মানে ক্যামেরাও করি কখনো, আবার এডিটিংও করি, আপলোডও করি, সব কিছু শিখে গেছি। মানে আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে মানুষ যদি পারে, মানে চেষ্টা করে তো সব কিছু পারে করতে। তো আমি এখন এগুলো সব শিখে গেছি, এগুলো করি। তো ক্যামেরার ম্যানের মতো হয়তো পারি না, কিন্তু চেষ্টা করি মানে করতে, মানে যথেষ্ট মানে আপনারা শিখতে শিখতেই একদিন দেখবেন এক্সপার্ট হয়ে উঠেছেন। এই পজিটিভ বার্তাতে আমি যখন আমি এটা দেখলাম, আমার শুধু একটাই মনের মধ্যে এলো যে মানুষ চেষ্টা করলে সব পারে। দেন আমি 60 বছর বয়সে আমাদের ফ্যামিলিতে, মানে আমাদের বাবা বাড়ির ফ্যামিলি গান কী জিনিস আমরা মানে জানতাম না, সারেগামাটা কী করে ধরে জানতাম না। তো সেইখান থেকে আমার যে মিলি রেবতী ভট্টাচার্য, ও হচ্ছে দূরদর্শনের, হ্যাঁ, তো উনি আমাকে মানে হাতে ধরে গান শেখালেন, সারেগামাটা শেখালো এই বয়সে। তো আমি এখন গান ঠাকুর, আমি আধ্যাত্মিকতার ইয়েতে থাকি, তো ওই ঠাকুরদেবদার গানগুলো হরেকৃষ্ণ আমি এখন অনেক কিছু শিখে গেছি। মানে উনি আমাকে হাতে ধরে, যে এই জন্য আমি ওনার কাছে কী বলবো, এত বড় কৃতজ্ঞ যে কিছু বলে, যে এই বয়সে যেদিনকে গেলাম খুব ভয় ভয়ে গেলাম যে শেখাবে কি আমাকে, এই বয়সে কি গান শেখাবে, তো এত বড় একটা মানে আর্টিস্ট, মানে কী করে আমি গিয়ে পরে বলবো। তো যখন গিয়ে পরে বললাম, তো এত আমাকে ভালোবেসে এখনো পর্যন্ত মানে শেখায়, আমি মানে খুবই মুগ্ধ মানে ওর ইয়েতে আর কি। তো মানুষ চেষ্টা করলে সব পারে, আমি এইটাই সবসময় বলছি। আর এই পজিটিভ বার্তাতে মানে এসে আমি এটাই বলবো যে মানুষজনের সময়টাকে ইনভেস্ট মানে ভালো জায়গায় মানে করা দরকার। এই টাইমটা, মোবাইলটা একটা যেমন খারাপের দিক আছে, ভালো দিকও আছে। মোবাইলটা যেমন আমাদের শত্রুর মতো কাজ করছে, মানে করে যদি ঠিক মতো, যদি এখানে নেগেটিভ পজিটিভ দুটোই আছে, যে যেমন মাইন্ড সে সেমনি নেবে। যেমন আমি আমার মাইন্ডে দেখে পেয়েছি যে আমি ভালো ভালো জিনিসগুলো নেবো, আধ্যাত্মিকতা কত কিছু, এবারে সেখানে কারো খারাপও হয়ে যাচ্ছে, এটা বিষ অমৃত দুটোই আছে। এবারে এখানে কেউ যদি এইগুলো খারাপগুলো দেখে, তো বিশ্বে তো তার পরিণত হবেই, সে যে মোবাইলের দোষ নয়। আজকে এই ফোনটা আসাতে উন্নত অনেক আমাদের, আমি তো বলবো যে হয়তো অনেক বলবো বাবা এই বয়সে এসে সবসময় মোবাইল ঘাঁটা কী একটা ইয়ে, কিন্তু এইটা এসে আমার যে কত বড় একটা সঙ্গী। আমি ভালো জিনিসটা দেখছি, আমি নিজের মধ্যে কে কী করছে, আমার বৌমা কী করছে, আমার ছেলেরা কী করছে, আমার কোনো দিকে ধ্যান নেই, আমি নিজের। হ্যাঁ, তবে একটা জিনিস আমি সবসময়তেই বলবো, আমরা ফোনের মধ্যে ভালো জিনিস দেখি, খারাপ জিনিস যাই দেখি না কেন, সংসারটাকে সমস্ত গুছিয়ে বাগিয়ে, সংসারের জন্য কোনো রকম মানে ক্ষতি নেই, কর্তব্য কর্ম সমস্ত কিছু ঠিকঠাক রেখে এই কাজগুলো করতে হবে। এবং বর্তমানে আমি সেটাই করি। আমি সকালে 4:30টার সময় উঠে সমস্ত কর্তব্য কর্ম যা আছে, আমাকে কেউ বলতে পারবে না যে আমার কোনো কিছু, একদম মুখে করে খাবার থেকে সমস্ত কিছু রেডি করি, আমি আমার মোবাইল নিয়ে বসি কাজে। তো এই জন্য আমি খুব মানে ভালো লাগে। তবে সত্যি আমাদের এই মানে আমি কাকিমা বলি, সবাই পিসিমা বলে, তো আমাদের এই কাকিমা ছিল বলে অন্তত আমি অন্তত মানে বেঁচে আছি।
এটুকু বলবো যে একটা জব ছাড়ার পর যে একটা মেয়ের মনে যে কি কষ্ট, সেটা যে এই জায়গায় না আসে সে বুঝবে না। আর সত্যি কথা বলতে এই মানে যখন জীবনে কিছু পাইনি করিনি তখন সেটা আলাদা কথা, আইবুড়োতে কিছুই করে উঠতে পারিনি, ভালো নাচ করতাম কোনোদিনও নাচ শিখতে পারিনি, অভিনয়ের কথা তো বাদ দিলাম, পড়াশোনাও গ্র্যাজুয়েশন অবধি করেছি, তার খুব একটা উপরে উঠতে পারিনি দিদি। তো তারপর যাই হোক বিয়ে হলো, কিন্তু বিয়ের পর যখন ট্রেনিংটা করার পর আমি জবটা পেয়ে গেলাম, একটা ভালো হাসপাতালে পেয়ে গেলাম, সেখান থেকে ফিরে আসতে আমার খুব কষ্ট হয়েছিল। তারপর ভাবতে পারিনি আমি বাঁচতে পারবো বলে। তো শুধু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর আমার এই কাকিমা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে। আর আমার হাজব্যান্ড তো আমাকে এই কাকিমার সাথে সর্বত্র মানে যেখানে আমি যাব যা করব আমার হাজব্যান্ড সব সময় আমাকে সাথ দিয়েছে, সব সময়। ঘরের দিকে না, এই যে আমি যখন এসব করি আমার স্বামী এবং ছেলেরা যথেষ্ট মানে এরকম না হলে আমি আমাদের দুটো ফ্যামিলির মধ্যে আমি দেখেছি মানে সাথ যথেষ্ট সাহায্য করে। আমার হাজবেন্ড পুরুষ একত্রে কাজ না করলে সমাজ আমার হাজবেন্ড তো সব কিছুই আমার হাজবেন্ড নিজে রান্না করে এমনকি আমাকে গিয়ে লাঞ্চ দিয়ে এসেছে। আমার ডিউটি অফিসের জায়গা গিয়ে ওখানে লাঞ্চ দিয়ে এসেছে আমার স্বামী। মানে বাড়িতে সাপোর্ট আছে যথেষ্ট, আমারও ছেলে দুটো ছেলে বৌমা সবাই সাপোর্ট আছে। সাপোর্ট না থাকলে আমি এখানে আমার ইচ্ছাকে ওরা মানে প্রাধান্য দেয়, আমার ইচ্ছাকে ওরা। আমি জব ছেড়েছি নিজের শুধু বাচ্চাটা ভাবি যে যদি অসুবিধা সেটা, কিন্তু আমার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে ওরা। এবার আমারও হাজব্যান্ড মানে সত্যি মানে ছেলেরা যথেষ্ট দিয়েছে, মা তুমি এগিয়ে যাও, মানে ভালো কাজে থাকো, সেটা কোনোদিন বাধা না। আমি মানে ভালো কাজেই আছি। তা আর আপনাদের সঙ্গে এইটা যুক্ত হয়ে আমার আরও বেশি ভালো লাগলো যে একটা মানে জানি না কতটাই গুগল ইয়ে করে দিলে এবার আপনাদের সঙ্গে টাচে থাকবো, নিশ্চয়ই আরও ভালো জায়গাতে মানে আরও ভালো ভালো কিছু জানতে পারবো। এটা তো মানে পজিটিভ বার্তার দর্শকদের প্রতি আপনাদের বিশেষ কোনো বার্তা দিয়ে যান? পজিটিভ এইটাই বলবো যে ভালো কিছু সবসময়তে এই সমাজ ব্যবস্থা এখন যা অবস্থা, সেই জন্য চাইছি যে আমরা ভালো কিছু দেখবো, ভালো কিছু শুনবো, ভালো কিছু করবো। হ্যাঁ, মানে আমরা খারাপের মধ্যে দিয়ে যাবো না। কারণ আমি যদি একা ভালো থাকি, আমি মানে 5 জনকে নিয়ে যদি আমি একটা ভালো কিছু করি, তাই এমনি করে সমাজ ব্যবস্থা ভালো হবে। তাই সবসময় ভালোর মধ্যে থাকা দরকার, সময়টাকে খারাপের মধ্যে একদম মানে নেগেটিভ মধ্যে না নিয়ে যাওয়া। থাকো যে যার প্রতিভা আছে সেটাকে ক্রিয়েটিভিটিকে জাগানো হচ্ছে, এটাই আমি পজিটিভ বার্তাতে বলবো যে সবাই এটার মধ্যেই যুক্ত থাকতে, মানে ভালো কিছু পজিটিভ, হ্যাঁ যে সব পজিটিভ মধ্যে থাকতে, নেগেটিভটা পুরো ভুলে যেতে। আর একটা ব্যাপার হচ্ছে গীতা ভাগবত, এটা আমি মানে পাঠ করি বাড়িতে বাড়িতে, বৈশাখ মাস সারা বৈশাখ মাসটা মানে গীতা ভাগবত শিখেছি আমি, দিদিমণির কাছে শিখে এটা পাঠ করি। এবং যেখান থেকে ওই পয়সাটা আমাদের কালেক্ট হয় গীতা ভাগবত পড়ে সব দক্ষিণা দেয়, তো সেইগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে যে বৃদ্ধাশ্রম অনাথ আশ্রমে কিছু সেবা, ওই টাকাটা নিয়ে মানে সেবা ইয়ে করি, মানে বৃদ্ধাশ্রম হোক অনাথ আশ্রমে গিয়ে পড়ে এটা করি। তো ওই গীতা ভাগবতও আমি পাঠ করি মানে ইয়েতে চ্যানেলে নয় মানে বাড়িতে বাড়িতে গিয়ে পাঠ করি, গীতা ভাগবতটা শেখা আছে। তো এটাও একটা মানে দিক আর কি, এটাও করি। এর মধ্যে মানে সারাদিন আমি পজিটিভই থাকি, পজিটিভ আমার মানে নেগেটিভই তো নাই। আমরা ওনাদের কথা শুনলাম, যেখানে কৃষ্ণা ম্যাডাম বিভিন্ন বাড়িতে বৈশাখ মাস জুড়ে গীতা পাঠ করেন এবং সেখান থেকে অর্জিত যে অর্থ, সেই অর্থ উনি সম্পূর্ণ অনাথাশ্রম, বৃদ্ধাশ্রম ইত্যাদি যে সমস্ত সমাজের জায়গাগুলি রয়েছে সেখানে উনি বিলিয়ে দেন। এবং আজকে উনি যে পজিটিভ বার্তার স্টুডিওয়ে এলেন এবং আমাদের সঙ্গে ওনার জার্নি শেয়ার করলেন, সেখান থেকে আমরা একটা জায়গায় পৌঁছালাম যে মেয়েরা চাইলে কি না পারে, ওনারা সংসার সামলে আজকে এগিয়ে এসছেন। আজ আমাদের পজিটিভ বার্তা স্টুডিও উনি রয়েছেন, ওনারা সকলে রয়েছেন, কিন্তু বারবার যেটা ওনাদের বক্তব্য, পুরুষরাও কিন্তু ওনাদের সাথে ছিল এবং পরিবারের যে সমস্ত পুরুষ মানুষ ওনাদের পাশে থেকেছে, ওনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করেছে, তাদের কথাও কিন্তু ওনারা আজ আমাদের শুনলেন। তাই প্রত্যেকের কাছে আমাদের একটি একান্ত অনুরোধ যে আপনারা মহিলাকে সাপোর্ট করুন। আপনার নারী এবং পুরুষ একত্রে কাজ করলে তবে কিন্তু আমাদের সকলে সমাজ, যে সমাজ আমরা প্রত্যেকে দেখতে চাইছি, সেই সমাজ আমরা দেখতে পাবো এবং আরও সুন্দর পৃথিবী আমরা আগামীর জন্য এনে দিতে পারবো। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমার আজকে যে ইউটিউব ফ্যামিলি, তোমাদের পিসিমা ফ্যামিলি, সেই ফ্যামিলির জন্য রইল পজিটিভ বার্তার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা এগিয়ে যান, সেবামূলক এবং আর ভক্তিমূলক, শিক্ষামূলক যে সমস্ত কাজগুলি আপনারা করে চলেছেন সেই সমস্ত কাজের মধ্যে থাকুন এবং মানুষকে পজিটিভ রাখুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।